ইনি হলেন শান্তি দেবী, স্বামী ও ছেলে নিয়ে সংসার তার। ওরে জয়া, তাড়াতাড়ি কর, ছেলে আমার বউ নিয়ে এলো বলে। হ্যাঁ দিদি, এই আমার সব কাজ প্রায় শেষ। যত জ্বালা হয়েছে আমার, আর উনি তো বাড়ি ভর্তি লোকের সাথে গল্পেই ব্যস্ত। হ্যাঁ গো, এইদিকে এসো। তোমার কি লজ্জা শরম বলে কিছুই নেই গো? এত কাজ আমি একা হাতে সামলাই কি করে, আর তুমি গল্পে ব্যস্ত? সত্যি তোমার চোখে দেখি কিছুই পড়ে না। তোমাকে তো আগেই বলেছি আমি এই বিয়ের ব্যাপারে কিচ্ছু জানি না। তুমি তোমার ছেলের বিয়ে দিয়েছো, তাই সব সামলানোর দায়িত্বগুলোও তোমারই। আজকের দিনে দাঁড়িয়েও তুমি এই একই কথা বলবে? আচ্ছা বেশ। শান্তি দেবী ও নিশিকান্ত বাবুর ছেলে নিমাই, একমাত্র ছেলে নিমাইয়ের আজ বিয়ে। অবশ্য প্রথম নয়, দ্বিতীয় বিয়ে। শান্তি দেবী আজ ভীষণ খুশি, পছন্দমতো মেয়ের সাথে বিয়ে হচ্ছে বলে। ফর্সা, সুন্দরী আর সবচেয়ে সুখকর মেয়ে পক্ষ তাদের মতো অবস্থাপন্ন। মেয়ের বাবার যা কিছু সব তো সেই শান্তি দেবীর ছেলেরই হবে একদিন। বিয়েতে তো আর কম কিছু দেননি, কিন্তু নিশিকান্ত বাবু খুশি নন এই বিয়েতে, সেটা তার কথায় স্পষ্টতই বোঝা যায়। বিয়ের দুদিন পর, কই কই দেখি বউ, দেখি কই রে, দেখা দেখি। ও, তুমি খবর পেয়েও গেছো দেখছি। তা বুড়ো মানুষ হয়ে এত খবর রাখো কি করে? কি জানি বাপু। এই বলে শান্তি দেবী বাড়ির ভেতর চলে যান এবং কমলাকে ডেকে আনেন। এই যে আমার বৌমা, তা দেখো দেখি, দেখে এখন যাও, আর জ্বালিও না, আমার মেলা কাজ পড়ে আছে। কই দেখি, মুখটা দেখি তোমার। এ কি দেখছি, এ কাকে এনেছিস বাড়িতে? সর্বনাশ হবে তোদের, মরবি তোরা, সব মরবি। বুড়ির এমন কথা শুনে কমলার শাশুড়ি বুড়িকে বাড়ি থেকে চলে যেতে বলে। এক প্রকার তাড়িয়ে দেয় বুড়িকে। বুড়ি বকবক করতে করতে চলে যায়। কমলা মৃদু হেসে বাড়ির ভেতরে চলে যায়। অবশ্য সেই হাসি কারো চোখে পড়ে না। নতুন বউ কমলার হাতে আজ পুজোর ভোগ রান্না হবে গোপালের জন্য। সব আয়োজন হয়ে গেছে, শুধু পায়েসটা বাকি। শান্তি দেবী ছেলে নিমাইকে বললেন, বাবা নিমাই, একটু দেখ না, গোয়ালা এখনো দুধ নিয়ে এলো না যে, তুই একটু খবর নিয়ে দেখ। হ্যাঁ মা, খবর পাঠিয়েছি, এলো বলে এক্ষুনি। সময় মতন পুজো শুরু হলো, কিন্তু কমলা কোথায়? আজ তো ওই গোপালকে নিজের হাতে ভোগ নিবেদন করবে। এই বাড়ির নিয়মিত তাই, নতুন বউ গোপালকে ভোগ নিবেদন করে। এভাবেই তো চলে এসেছে। শান্তি দেবী ছেলে নিমাইকে বলে পাঠালেন বৌমাকে পুজোর স্থানে নিয়ে উপস্থিত হতে। ততক্ষণে ওইদিকে পুকুর ঘাটে কমলা পড়ে গিয়ে ভীষণ ব্যথা পেয়েছে। ভালো করে লক্ষ্য করলে নিমাই দেখতে পেত কমলার মুখের কোণে লেগে থাকা রক্তের দাগটা। আসলে কমলা তো খিদে নিবারণের জন্য পুকুর ঘাটে গিয়েছিল, পেট ভরে খেয়ে এসেছে। সে তো আর কোনো মানুষ নয় যে গোপালকে ভোগ নিবেদন করবে। সে এক ক্ষুধার্ত প্রাণী, মানুষের খোলস পড়ে আছে। সে তো যুগ যুগ ধরে এভাবেই বেঁচে আছে। সেদিন আর কমলার ঠাকুর ঘরে যাওয়া হলো না, শাশুড়িই ভোগ দিলেন। বিকালে ডাক্তার এসে দেখে গেলেন কমলার তেমন কিছু হয়নি। তাই ডাক্তারবাবু কমলাকে কদিন বিশ্রাম নেওয়ার কথা বলে গেলেন। কিন্তু কমলা জানে তার কিছুই হয়নি, এসব তারই কারসাজি। সেটা ধরার ক্ষমতা যে স্বয়ং ডাক্তারবাবুরও নেই। শ্রীকান্ত বাবুর মেয়ে কমলাকে মেরে, ঠিক মেরে না, ভক্ষণ করে। সেই তো 1 মাস ধরে কমলা হয়েছিল। মেয়েটা ভর দুপুরে স্নান করতে এসেছিল পাড়ার বড় পুকুরটায়, আর সেখানেই তো সে শিকারে পরিণত হয়েছিল। তারপর সে যে আর কোনোদিন বাড়ি ফেরেনি, সেটা আর কোনোদিন জানতেও পারেনি শ্রীকান্ত বাবু ও তার স্ত্রী মীনাক্ষী। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে একটু আগে। বাসায় ফেরা পাখিরা একটু নড়ে চড়ে ওঠে। কোথাও একটা নিশাচর পেঁচা কর্কশ কণ্ঠে ডেকে ওঠে। হরিমাধব এখনো একাই মাঠে ধান তুলছে। এত সময় তার লাগতো না, যদি না মজুরেরা আর একটু সময় থাকতো। কিন্তু কি আর করবে হরি? কদিন যাবৎ গ্রামে যা ঘটছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি একজন মানুষও নিখোঁজ হয়েছে। ওই সেদিন শিবুর ছোট ছেলেটা নিতাই বিকেলেই তো পাড়ার ছেলেপুলেদের সাথে খেলছিল। সন্ধ্যা অতিক্রম করে রাত্রি নেমে এলো। ছেলে তখনও বাড়ি ফিরল না। গ্রাম শুদ্ধ লোক জড়ো হয়ে গেল। বহু খোঁজাখুঁজির পরও নিতাইকে আর পাওয়া গেল না। ওই ঘটনার পর থেকে গ্রাম শুদ্ধ লোকের মুখে নানা কথা শোনা গেল। কেউ বলে এই গ্রামে নাকি শয়তানের নজর পড়েছে, কেউ আবার বলে কোনো ভয়ঙ্কর পিশাচের আস্তানা হয়েছে এই গ্রামে। কারো মুখে শোনা যায় চোর ডাকাতের কাজও হতে পারে এটা। পাকাপোক্তভাবে কেউ আর এর কোনো সুরাহা খুঁজে পেল না। সেই জন্য সন্ধ্যার পর বাড়ির বাইরে বেশি লোকজন আর থাকে না।
সবই জানে হরি, কিন্তু এতটুকু কাজ না করে গেলে তো অনেক ক্ষতি হয়ে যাবে তার। আকাশের অবস্থাও ভালো নয়, বৃষ্টি নামলে অনেকটা ক্ষতি হয়ে যাবে তার। সাথে আনা হেরিকেনটাও নিভু নিভু করছে। আসার সময় তাড়াহুড়ো করে বেরিয়েছে সে, তাই তেল কতটা সেটাও আর দেখা হয়নি হরির। যতক্ষণ আলো জ্বলছে ততক্ষণ ধান তুলবে হরি মনে মনে ভাবলো। হঠাৎ একরাশ দমকা হাওয়া এসে হরির শরীরটা ছুঁয়ে যাওয়ার সাথে সাথেই কিছু একটা এসে পড়লো ওর পায়ের কাছে। সঙ্গে সঙ্গে হরি ভয়ে একটু পিছিয়ে গেল। কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকার পর হেরিকেনটা হাতে তুলে নিল। এরপর একটু একটু করে এগিয়ে গেল যেখানে সে একটু আগে দাঁড়িয়েছিল। আলোটা ভালো করে ধরতে চমকে পুনরায় দুপা পিছিয়ে গেল। সে দেখলো একটা মৃত কাক। ভয়টা যে শুধু সে মৃত তাই নয়, আরো একটা জিনিস, চোখ দুটো কেউ বা কিসে যেন উপড়ে নিয়েছে, মণিহীন দুটো কোটর। হরি নিজেকে কিছুটা সামলে নিয়ে মনে মনে ঠিক করলো এবার বাড়ির দিকে রওনা দেবে সে। প্রায় সবটাই ধান তোলা হয়ে গিয়েছে তার, যতটুকু আছে তাতে তেমন ক্ষতি হবে না। আজ যদি ভগবান রক্ষে করে তো কাল বাকিটা তুলে ফেলবে। হেরিকেনটাও যে কোনো সময় নিভে যাবে। না, আর দেরি না করাই ভালো। এখান থেকে বাড়ি পৌঁছতে মিনিট 20 তো সময় লাগবে। অগত্যা আর দেরি না করে হরিমাধব চলতে শুরু করলো। কয়েক পা এগোতেই একটা বিশ্রী গন্ধ নাকে ভেসে এলো তার। হরিমাধব একটু থেমে নাক সিট করলো, তারপর আবার চলতে শুরু করলো। কোথাও দূরে থেকে একদল শিয়াল ডাকছে। হরি এবার একটু পায়ের গতি বাড়ালো। মাঠ পেরিয়ে এবার মাটির রাস্তা ধরলো সে। রাস্তার দুধার দিয়ে বড় বড় সারি সারি গাছ। হরির চোখ পড়লো, কি ওটা? দুটো আলোর বিন্দু, ঠিক যেন দুটো টকটকে লাল জ্বলন্ত চোখ। চোখ দুটো যেন ওকেই দেখছে। হরি মনে মনে ভাবলো শিয়াল টেয়াল হবে, কিন্তু ঠিক তক্ষুনি আরেক চিন্তা মাথায় আসতে হরিমাধবের বুকের রক্ত হিম হয়ে গেল। মাটির থেকে 10 ফুট উপরে দুটো জ্বলন্ত চোখ যে শিয়াল বা অন্য কোনো পশুর হতে পারে না, সেটা তক্ষুনি তার ইন্দ্রিয় জানান দিল। হরির মনের ভেতর থেকে কে যেন বলে উঠল, এখানে আর এক মুহূর্তও ব্যতিক্রম করিস নে হরি। ভাবনাটা মনে আসতেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো সে। ছুটন্ত অবস্থাতেই হরি বুঝলো তার পিছু নিয়েছে কিছু একটা। একটু আগে পাওয়া গন্ধটা এখন আবার আসছে। তীব্র থেকে তীব্রতর হতে লাগলো গন্ধটা। কে বা কি তার পিছু নিয়েছে সে তা জানে না, কিন্তু সে যে তার অনেক কাছে এসে পড়েছে সেটা সে ভালোই টের পাচ্ছে। হরি ভাবছে আজই হয়তো ওর জীবনের শেষ দিন, কিন্তু ততক্ষণে সেই জ্বলন্ত চোখ বিশিষ্ট জীবটা কিভাবে যেন হরিকে অতিক্রম করে একেবারে সামনে এসে দাঁড়িয়েছে তার। হরি দেখলো কমপক্ষে 10 ফুট লম্বা সরু লিকলিকে শরীর বিশিষ্ট জীবটা ওর সামনে এসে দাঁড়িয়েছে। শরীর একদম মিশমিশে কালো রঙের। প্রাণীটা হঠাৎই আকাশের দিকে মুখ তুলে গর্জন করে উঠল। এমন সময় রাস্তার দিক দিয়ে মিটমিটে হলুদ আলো এদিকে আসতে দেখা গেল। সেদিকে চোখ পড়তেই হরি যেন বাঁচার আশা খুঁজে পেল। হরিমাধব প্রাণের সবটুকু শক্তি দিয়ে আলো লক্ষ্য করে এবার ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে হরি লক্ষ্য করলো হলুদ আলোটা ওর দিকে এগিয়ে আসছে। হরির আর বুঝতে বাকি রইল না ওটা গরুর গাড়ি। প্রায় গাড়ির সামনে এসে হরি এবার জ্ঞান হারালো।